হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্ট্রো বাইকস। আজকে তোমাদের সামনে একটা স্পেশাল ওনারশিপ রিভিউ আছে। এই গাড়িটা তোমরা দেখছো, এটা বাজাজ প্ল্যাটিনা এইচ গিয়ার 110। আর এই গাড়িটার যে ওনার, তাকে আজকে আমরা ডেকে নেবো, আমাদের স্পেশাল গেস্ট রোহন ভাই। তো বন্ধুরা, আমাদের স্পেশাল গেস্ট রোহন ভাই, ঠিক আছে? তোমরা দেখতে পাচ্ছ আজকে এই আমাদের গেস্ট, আমার বন্ধু। আর এই যে গাড়িটা দেখছো, বাজাজ প্ল্যাটিনা এইচ গিয়ার। তো ভাই, এই গাড়িটা মোটামুটি তোমার কতদিন হলো কেনা হয়েছে, কতদিন চালাচ্ছ? মোটামুটি 2020 সাল থেকে ধরতে গেলে 5 বছর তো হতে যাচ্ছে। 5 বছর মতো হতে যাচ্ছে গাড়িটা। 5 বছর তুমি মানে টানা চালিয়ে যাচ্ছ? অবশ্যই। গাড়িটা সব দিক দিয়েই মানে মানে কি বলবো, মানে যদি অফরোডিং দিক থেকে দেখতে হয় তাহলে সব যে আসলে গ্রামে গঞ্জে আল বরাবর সব জায়গাতে ছুটেছে গাড়িটা। হ্যাঁ, মোটামুটি সব দিক দিয়েই চলে গেছে গাড়িটা। মানে কমিউটার বাইক নামে, কিন্তু এ অফরোডিংও করে নিয়েছে গাড়িতে। অনরোডিং, অফরোডিং যত রকম হয় সব কিছুই করে নিয়েছে গাড়িটায়। শুরুর দিকে আমরা কিছু এই গাড়িটার কিছু যেমন পজিটিভ, কিছু নেগেটিভ জানবো অবশ্যই। তো ভাইয়ের কাছে প্রথমে একটু তেতোগুলোই শুনি, তারপরে না হয় মিষ্টি শোনা যাবে, মিষ্টি মুখ করা যাবে। তো প্রথম কেনার সময় কি কি প্রবলেম হচ্ছিল বলো এবার। মানে কেনার সময়তে কিনে তো চালিয়েছি, যখন খুব সুন্দর মাইলেজও দারুণ, মানে 82 এর কাছাকাছি মাইলেজ গাড়িটা। তো প্ল্যাটিনা তো মানে আমরা জানি যে মাইলেজের জন্যই ভালো। এক্স্যাক্টলি, প্ল্যাটিনা হচ্ছে মাইলেজের রাজা, পরিষ্কার কথা। একদম একদম। এবং তার মধ্যে BS6 উইথ কি বলে এইচ গিয়ার সিরিজটা প্ল্যাটিনার একটা অনেক বড় সাকসেসফুল সিরিজ ছিল। BS4 তো খুবই মানে সাকসেসফুল। BS6 এর ক্ষেত্রে আমার কিছু মানে ডাউট, মানে কিছু আমি এটাতে মানে একমত নই যে পুরোপুরি সাকসেসফুল BS6 এর ক্ষেত্রে। এবার বেশিরভাগ গাড়িতেই BS6 এ প্রচুর প্রবলেম দেখা যায়। অনেক মানে সেন্সার দিয়ে দেওয়ার দরুন অনেক রকম প্রবলেম হচ্ছে, যেটা ওয়েদারের সঙ্গে হোক কি অনেক রকম সেন্সারগুলো ঠিকভাবে কাজ করে না। যাই হোক, তো এর জন্য আমার গাড়িটাতে তো অ্যাটলিস্ট এই জিনিসটা আমি ফেস করেছি অনেক পরিমাণে। মানে সেন্সারের জন্য প্রবলেম। হ্যাঁ, সেন্সার প্রবলেম তো আছেই। সেন্সার প্রবলেম আমি এটা সেন্সারের জন্য পরিমাণে, এবং বিশেষ করে ইগনিশন যে সেন্সার যে প্রবলেম, সেই ইগনিশন প্রবলেমটা নিয়ে মানে বেশি আমি ফেস করেছি। ইগনিশন প্রবলেম মানে স্টার্ট হওয়ার সময় একটা সেন্সারগুলোর জন্য কিছু প্রবলেম হতো, স্টার্টিং প্রবলেম হতো। মানে স্টার্টিং প্রবলেম তো হয়, তার সঙ্গে আবার কি গাড়িটা মাল ফাংশনাল যে লাইটটা আছে, ইঞ্জিন মাল ফাংশন লাইট আছে। হ্যাঁ, ইঞ্জিন ফাংশনাল যে লাইটটা আছে, সেই মাল ফাংশনাল লাইটটা জ্বলে থাকি। পরিষ্কার কথা, আমার গাড়িতে তো অল টাইম জ্বলে, যখন জ্বলে না তখন গাড়ি বন্ধ হয়ে যায়। ঠিক আছে, লোকের গাড়ি মানে মাল ফাংশনাল লাইট বন্ধ থাকে, যখন জ্বলে তখন লোকের সার্ভিস সেন্টারে নিয়ে যায়। আমারটা তো জ্বলে থাকা মানে হচ্ছে আমার গাড়ি চলবে। বন্ধ যেদিন মানে যখন জ্বলবে না মাল ফাংশনাল লাইট, তখন আমার গাড়ি স্টার্ট নেয় না। তো ওই জন্য এটা একটা সমস্যা। বাড়ির স্পেয়ার পার্টসের দাম এত বেড়ে গেছে যে মানে বাজাজের গাড়ি স্পেয়ার পার্টসের দাম এমনিই কম সাধারণত আর 5টা গাড়ির থেকে, কিন্তু স্পেয়ার পার্টসের দাম তো আছে, সেটা তো কিনতে হয়। তো সেইগুলোতে অনেকটা বাজেটে অনেকটা হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। তো আর কি কি গাড়িটায় সমস্যা ফেস করতে হয়েছে? আর গাড়ির সমস্যা বলতে বেশিরভাগ ক্ষেত্রে ইগনিশন প্রবলেমটা, এবং গাড়ি চলতে গাড়ি কিন্তু পিক আপ ছেড়ে দেয়। এটা বিশাল বড় ভাইটাল প্রবলেম। আচ্ছা, যেটা সত্যি আমার একটা মানে কি বলবো, আমাকে একটা অ্যাক্সিডেন্টের জায়গায় নিয়ে চলে যেতে পারে এসব ক্ষেত্রে। কারণ আমি বাইপাসে কোন গাড়ি চালাই বেশিরভাগ ক্ষেত্রে, আমি মোটামুটি ওই 60-70 স্পিডে চলছি, 60 স্পিডেই চলছি। গাড়ি তো 70 স্পিডে চললে তো গাড়ি প্রচন্ড গোঙায়, আমি এতটাও গাড়িকে এত প্রেশার দিই না। 60 স্পিডে চললে গাড়ি কিন্তু আমার বন্ধ হয়ে যায়, এবং হঠাৎ করে কি বলে মাঝখান থেকে পিক আপ ছেড়ে দেয় এবং গাড়ি গড়ায়। আমি তখন ক্লাচে গাড়িটা চালাই, সেই মুহূর্তে আবার সাইডে নিয়ে যেতে হয়, তারপরে গাড়ি আবার ইগনিশন বন্ধ করে আবার ইগনিশন চালাতে হয়। এরকম 3-4 বার করার পর যখন আমার মাল ফাংশনাল লাইটটা জ্বলে, তখন আবার গাড়ি আমি স্টার্ট করতে পারি। তো এই প্রবলেমটা আমি না হয় বুঝে গেছি, তাই প্রথম খুবই প্রবলেম ফেস করতাম, এবং তখন মনে মনে ভাবতাম যে যদি আশেপাশে যদি কোনো রকম যদি মানে মেকানিক কিংবা কেউ যদি থাকতো কিংবা কোনো গ্যারেজ থাকতো, তাহলে সেখানে আমাকে দেখাতে হতো। প্রথম এই প্রবলেমটা হতো। আমি তো অনেক বড় লংয়ে ড্রাইভ করি, আসানসোল থেকে শুরু করে অনেক দিকে যেতে হয় আমাকে, তখন বাইপাস ধরে যেতে হয়। এই সমস্যাটা আমি খুব ফেস করেছি। যেতে যেতে হঠাৎ করে বন্ধ হয়ে, হয়তো 2টো লরি আছে কিংবা একটা লরি এবং তার পিছনে গাড়ি, তার মধ্যেখানে আমি পিক আপ দিয়ে আমি লরিটাকে
পাস করছি সেই মুহূর্তে গাড়ি পিক আপ ছেড়ে দেয়, এরকম সমস্যা অনেক হয়েছে। এগুলো সেন্সরের জন্যই জেনারেলি মানে হয়ে থাকে, মানে একদম সেন্সর BS6 সেন্সরের জন্যই এগুলো, কিন্তু BS4 এ কিন্তু এই গাড়িটা কিন্তু যথেষ্ট সাকসেসফুল একটা গাড়ি BS4 এর ক্ষেত্রে। একদম এই জন্যই আমি কিন্তু BS6 এ কিন্তু আমি সেটা প্ল্যাটিনা এইচ গিয়ারকেই কিন্তু আমি কিন্তু চুজ করেছি। হ্যাঁ, গাড়িটা অবশ্যই প্লাস পয়েন্ট আছে, 5টা গিয়ার আছে, এটা একটা বড় প্লাস পয়েন্ট। গাড়ির পিকআপও খুব ভালো, সত্যি কথা বলতে এইগুলো ফেস করেছি। আচ্ছা, আরেকটা জিনিস এইটার মানে মোটামুটি এই যে ব্রেকিং এর একটা আমি যতদূর জানি মানে ব্রেকের জন্য বেশ কিছুবার সমস্যায় পড়তে হয়েছে, এরকম কোনো ব্যাপার আছে? হ্যাঁ, ব্রেকিং প্ল্যাটিনা গাড়িটা ব্রেকিং এর ব্যাপারটা একটা খুব প্রবলেম, কারণ কি ব্রেকটা সামনে ব্রেকটা ডিস্ক আছে, পিছনে ব্রেকটা হচ্ছে ড্রাম ব্রেক। তো তাতে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে পিছনে ব্রেকটা লক হচ্ছে, তো পিছনে ব্রেকটা লক হওয়ার আগে সামনে ব্রেকটা লক হয়ে যায়। তো সামনে যখনই যখনই মারছি, ডিস্ক মারলে লক হবেই, পরিষ্কার কথা। তো তার সঙ্গে সঙ্গে পিছনে ব্রেকটা 60-40 যে রেশিওটা, সেটা প্রপার ওয়েতে কমি ব্রেক যে সেটআপটা, এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে ব্রেকিং সেটআপটা আছে, এই দুটো ব্রেককে একসঙ্গে কন্ট্রোল করে। এইখান থেকে এখান থেকে একটা ব্রেকে এখানে 40-60 রেশিওতে কন্ট্রোল করে, 40-60 রেশিওতে কন্ট্রোল করে না এখন আর। আচ্ছা, মানে সব সময় করে না, যত এটা আমার পুরোপুরি বাইকের একটা স্কিলের উপর চলে, পরিষ্কার কথা। আমি যেটা গাড়িটাকে পুরো ব্রেকিংটাকে কন্ট্রোল করি, সেটা আমার স্কিলের উপর, গাড়িটা স্কিলের উপর এখন কন্ট্রোল করতে হয়। আচ্ছা, না হলে এমনি ব্রেকিং কিন্তু খুব সমস্যা হয়েছে আমার গাড়িটা। এর জন্য আমি ব্রেকের জন্য আমি অনেকবার দুবার গাড়িটা আমি পড়েও গেছি, একদম পুরো মানে হাত পা ইনজুরিও হয়েছে। হ্যাঁ, হাত পা ছেড়ে গেছিল পুরো, এখনো কোনো স্পট আছে। তখন নতুন একদম, তখন 1 মাস কি 1.5 মাস হয়েছে, সেই সময়তেই এই গাড়িটা নিয়ে এরকম প্রবলেম আমি ফেস করেছি। এবার এটা একটা বলতে পারেন যে এটা একটা বাজাজের একটা বড় ড্রব্যাক পয়েন্ট, যে এইটার ডিস্কের যে সেটআপটা, এই যেটা ডিস্ক সামনের ডিস্ক যেটা ফ্রন্ট ডিস্কটা যেটা ডিস্ক দেওয়া দিয়েছে এবং ড্রাম বেস যে সেটআপটা, এটা কম্বি ব্রেক সেটআপটা ঠিক রেশিওটা ঠিক হয়নি। মানে ফ্রন্টে এরা 240 mm ডিস্ক দিচ্ছে, আর পিছনে এদিকে কিন্তু ওই 110 mm ড্রাম ব্রেক দিচ্ছে। মানে এটা অ্যাটলিস্ট 130 mm দিলে সেটাও কিন্তু রেশিওটা মেনটেন হয়ে যেত। কিন্তু তো এইগুলো বেসিক্যালি কিছু প্রবলেমসের ব্যাপারে ভাই বললো। এবার আর এমনি কোনো সমস্যা বিগিনিং থেকে যেগুলো ছিল কোম্পানির? আর সমস্যা বলতে গাড়িটার যে টায়ার আছে সামনের এবং পিছনে যে টায়ারটা দিয়েছিল, সেইগুলো সবটাই ছিল হচ্ছে মানে নর্মাল টায়ারের মতনই, ঠিক আছে। তো সেই টায়ারগুলো কোয়ালিটি এতটাই মানে কি বলবো, মানে এতটাই লো ছিল যে গাড়িটা আমার যত না চলেছে 12,000 কি 14,000-এর মধ্যেই মোটামুটি গাড়িটার টায়ার শেষ অ্যাপ্রক্স। আর গাড়িটা স্কিড করলে গাড়িটা কিন্তু স্কিডকে কিন্তু আটকানো যেত না। ওই জন্য আমি নিজে যখন আমরা এখন গাড়ি যখন টায়ার যখন চেঞ্জ করতে যাই, তো তখন তারাই আমাকে বলে যে সিএর টায়ার খুব ভালো। তো সিএর টায়ারের নামও শুনেছি, এবং আমি আমার যে আগের যে গাড়িটা ছিল ডিসকভার, তো সেই গাড়িটাতেও আমি সিএর টায়ার লাগিয়েছিলাম। ও অনেকবার প্রচুর জলেতেও এই গাড়িতে ব্রেক মারার পরও আমার কিন্তু গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেছিল, কিন্তু আমি কিন্তু গাড়ি নিয়ে কখনো পড়িনি একদম। তো এই জিনিসটার জন্য আমি দুটো চাকায় আমি সিএটা লাগিয়েছি। পিছনে এটা হচ্ছে অফ রোডিং, যে সিএটের টায়ার গ্রিপ টায়ার যেটা হয়, গ্রিপ টায়ার হয়, ওটা ভালো গ্রিপ ধরে রাখে রোডে। আর সামনেরটা নরমাল যেটা এক্সটার্নাল টায়ার লাগানো আছে, খুব ভালো। তো এইগুলো মানে ও আফটার মার্কেট বেসিক্যালি ও কি করেছে, আফটার মার্কেট এই জিনিসগুলো লাগিয়েছে। কেননা বিগিনিংয়ে ওর কিন্তু একদমই লো কোয়ালিটির জিনিসপত্র দেওয়া হয়েছিল কোম্পানি থেকে। এটা মোটামুটি তখনও ওর 2020-তে কত দাম দিয়ে নিয়েছিল, 81,000 করে তখন দাম। হ্যাঁ, আর তখন মোটামুটি যাই হোক 79 হোক 80 হোক, অ্যাটলিস্ট টায়ারগুলো কিন্তু ভালো দেওয়া উচিত বা মেটেরিয়ালটা কিন্তু ভালো দেওয়া উচিত। বিল্ড কোয়ালিটি একটুখানি থেকে দেখতে গেলে সেই সময় যা দাম রেখেছিল গাড়িটার, সেই হিসেবে দেখতে গেলে কিন্তু দামটা অনেকটাই। অ্যাটলিস্ট 2020 সালে এই গাড়িটা যখন 81,000 টাকা দাম, তখন সত্যি এটা কিন্তু অনেকটাই দাম। একটা প্ল্যাটিনা গাড়ির মতন গাড়ি, যে গাড়িটার আমি আমার বাড়িতে আমার দাদার আছে, আমি তার আগেও দেখেছি। এই গাড়িটা মানুষের
মানে এফোর্ডেবল গাড়ি ছিল। অ্যাফোর্ডেবল ছিল, রেগুলার একটা চালানো, সাধারণ মানুষের একটা ওয়ার্কিং প্রফেশনালদের কেনার জন্য। প্লাটিনা গাড়ি, সিডি, এদিকে হন্ডার যেমন হচ্ছে সিডি সিরিজটা, তারপরে এদিকে 110 সিডি 110 যেটা, তারপরে হিরো স্প্লেন্ডার, হিরো স্প্লেন্ডার, সুপার স্প্লেন্ডার, এগুলো হচ্ছে মানুষের অ্যাফোর্ডেবল গাড়ি, এগুলো নর্মালি মানুষ কেনেই একদম। 100 সিসি 110 সিসি সেই দেখতে গেলে 115 সিসির গাড়ি হিসাবে এই গাড়িটার দাম মানে একটু সামান্য একটু বেশিই ছিল। এবং তখন প্লাটিনা একদম মানে সেই সাকসেসফুল মার্কেট করে দিয়েছে। প্লাটিনা যে কত সিরিজ বেরিয়েছে সেই সময়, মানে আনএক্সপেক্টেড। এইচ গিয়ারটা আমার যখন কিনতে গেছি তখনই আমি BS6 ঢুকে গেছে মার্কেটে, না হলে আমি BS4ই কিনতাম। আর আজ তো আমার মনে হচ্ছে যে আরেকটু আগে কিনলে BS4ই পেয়ে যেতাম হয়তো, তাহলে আমাকে এই প্রবলেমগুলো ফেস করতে হতো না। এতটাই খারাপ লাগে যে গাড়িটা কেনার 2 বছর পর 2022 সালে আমার গাড়িটাতে একটা প্রবলেম হয়েছিল, সিডিআইটা সমস্যা হয়েছিল। এখানে একটা ডিভাইস থাকে সিডিআই, তো ইলেকট্রনিক্স যে সিডিআইটা থাকে সিডিআই, তো ওই সিডিআইটার প্রবলেম হয়েছিল। তো সিডিআইটার দাম নিয়েছিল হচ্ছে 4,500 টাকা। 4,500 টাকা? স্যার 3,000 থেকে 4,500 টাকার মধ্যেই। কারণ কি আমার টোটাল বিল হয়েছিল হচ্ছে গাড়িটার অনেক সেন্সর চেঞ্জ হয়েছিল। এইখানে একটা সেন্সর আছে, এই ছোট্ট সেন্সরটা, এই ছোট্ট সেন্সর, এটা তো পুরো ইলেকট্রনিক কার্বুরেটর। হ্যাঁ, এটা ইলেকট্রনিক কার্বুরেটর। তার জন্যই আমি, যাই হোক গাড়িটা যদি অ্যাক্সিডেন্টও হয় না, তার জন্যই আমি কিন্তু গাড়িটা কিন্তু অ্যাটলিস্ট চালিয়ে আমি বাড়ি ফেরার মতো ক্ষমতা রাখি এই ইলেকট্রনিক কার্বুরেটরের জন্যই। আচ্ছা, মানে ইলেকট্রনিক কার্বুরেটরটা এটলিস্ট জিনিসটা ভালোই। হ্যাঁ, অবশ্যই ভালো, অবশ্যই ভালো। তো আমার প্লাটিনার এই গাড়িটা কেনারও একটা কারণ হচ্ছে ইলেকট্রনিক কার্বুরেটরটাই। কারণ কি সেই সময় সব এফআই টেকনোলজি শুরু হয়ে গেছিল। জিনিসটার দাম মোটামুটি 450 টাকা। এটা কি করে, এটা তেলে আর হাওয়ার মধ্যে আনে কি বলে এয়ার মিক্সচারটাকে করতে সাহায্য করে এই সেন্সরটা। এটার দাম হচ্ছে 450 টাকা, ঠিক আছে। তো এরপরে সিডিআই খারাপ হয়, তারপরে আরো অনেক কিছু স্পেয়ারের জন্য সবকিছু নিয়ে আমার পড়েছিল হচ্ছে সামথিং 7,000 সামথিং কত পড়েছিল, সেটা আবার জানুয়ারি মাসেই। মানে এগুলো মানে আমার বছরে গাড়িটা পিছনে 12 টাকা যদি খরচা হয়ে থাকে, প্রতি মাসে যদি 1000 টাকা হিসাবে ধরি, তাহলে আমার জানুয়ারি মাসেই 7,000 টাকার অলরেডি বিল চলে এসেছিল। বাবরে। তো আফটার সিডিআই চেঞ্জ করার পরও কিন্তু এক নাগারে সেম সমস্যার সম্মুখীন হই এখনো পর্যন্ত স্টিল। এমনকি গাড়িটার যে স্পেশাল যে গাড়িটা যে অটো চোক সেটআপটা, অটো চোক সেটআপটা সিডিআই থ্রু দিয়ে চলে। অটো চোক সেটআপেও যেটা চলে, সেই অটো চোক সেটআপটাও পর্যন্ত প্রবলেম হয়ে গেছে। ওটার দাম হচ্ছে 550 টাকা। আমি তার 550 টাকা দিয়ে আমি তেলের অটো চোকটা চেঞ্জ করেছি। এখন আমি দেখছি যে সিডিআই এর যে অটো চোক, সিডিআই এর সঙ্গে যে কানেকশনটা আছে, সেই কানেকশনটাও চেঞ্জ করতে হবে। সেটার দামও কত আমি নিজে জানি না এখনো পর্যন্ত। তো অতএব আমি এখন সিডিআই অটো চোক গাড়িটার অটো চোক বন্ধ করে দিয়েছি। নিজেই মানে চালাই, কিক দিই আর কি বলে এখানে সেলফ দিই। তো তাই হিসাবে আমি চালাই। পরিষ্কার কথা, অটো চোকটা এখনো সারানো হয়নি। ব্যাস এইটাই। তুমি মোটামুটি ওই চালাচ্ছ আর কি, মেইনটেনেন্স করে, গ্যারেজে মেইনটেনেন্স করে চালাচ্ছ। গ্যারেজে মেইনটেনেন্স এবং নিজেও অনেক কিছু জানতে হয়েছে গাড়িটার ব্যাপারে। না হলে আমি কিন্তু এমন জায়গায় প্রবলেম হয়েছে না, আমি রাস্তা থেকে ফিরে আসার মতন আমার ক্ষমতা ছিল না। আমি গাড়িটা নিয়ে অনেক কিছু আমি জেনেছি। তো যে জিনিসটা চালাচ্ছি সেই জিনিসটার ব্যাপারে তো একটু জেনে রাখা উচিত, তাই না? একদমই তাই। এটা একটা ভাই খুব পজিটিভ পয়েন্ট বললো। আমরা গাড়ি চালাই অনেকেই, কিন্তু গাড়ি সম্বন্ধে মিনিমাম যেটুকু নলেজ রাখা দরকার সেটুকু আমরা রাখি না। তো এটা ভাইয়ের থেকে অবশ্যই একটা শিক্ষণীয় যে কিছু ছোটোখাটো জিনিসও কিন্তু জেনে রাখা দরকার। আর এখন তো এটা তো তাও প্ল্যাটিনা এইচ গিয়ার 110, এখন কোম্পানি কি ঢং করেছে আমি জানি না। সেটা হচ্ছে এই যে ইলেকট্রনিক কার্বুরেটর দিল, প্রথমে বললো এফআই দিলে মেনটেনেন্স হাই হয়ে যাবে, এখন আবার ঘুরে ফিরে 2025-এ আবার সেই এফআই নিয়ে চলে এসছে। তাহলে কি লাভ হলো? মাঝে ইলেকট্রনিক কার্বুরেটর, তারপর আবার এত বছর পর আবার এফআই, কি দাম বাড়ানোর জন্য নাকি? তাছাড়া কি, তাই না? সে তো বটে, দাম বাড়ানো ছাড়া কি। আর প্ল্যাটিনা সিরিজটাকে নিয়ে যাচ্ছে তাই ভাবে মানে মার্কেটিং করার নাম করে মানে গাড়িটাকে একদম পুরো শেষ করে দিল যাকে বলে। একদমই তাই। এখন এই যে এইচ গিয়ার যে ব্রেকিংয়ের প্রবলেমটা হচ্ছিল, অ্যান্টি স্কিড ব্রেকিং লেখা ছিল এতে। তো এতে যা শুনলেন, ব্রেকিংয়ের যেরকম টেকনোলজি সেই সময় করেছিল, তারপরে ওরা মডিফাই করে ওটাকে এবিএস করে। এর সাথে এবিএসও দিয়েছিল, সিঙ্গেল চ্যানেল এবিএস। তো এবিএস সেন্সার দিয়েছিল, পিছনে আরএলপি সেন্সার দিয়েছিল। সেই গাড়িটা ভালো চলছিল, মানে বলতে গেলে ব্রেকিং
ব্রেকিং প্রবলেমটা, যে ব্রেকিংয়ের জন্য স্কিড করে পড়ে যাওয়ার ইস্যুটা হাইলি আসছিল বলেই কোম্পানি একটা ডেভেলপ করেছিল। তারপর সেটাকেও আবার কোম্পানি বন্ধ করে দিল। কি মন করে বন্ধ করলো কেউ জানে না, মানে জাস্ট এক্সপেরিমেন্টাল, যা খুশি করছে সত্যি কথা বলতে। আর তুমি বলো বাজাজে, তোমার তো বাজাজ কোম্পানির গাড়ি, বাজাজের সার্ভিস কীরকম, ওখানকার সার্ভিস কীরকম? দেখো সার্ভিস বলতে গেলে এবার কোথায় কিরকম সার্ভিস করে সেটা তো আমি জানি না। আমি আমার যেখান থেকে গাড়ি কিনেছি সেইখানকার সার্ভিস সেন্টারের ব্যাপারেই বলবো। সত্যি কথা বলতে সার্ভিস খুব একটা ভালো নয়, এটা খুব সত্যি কথা। সার্ভিস দিক থেকে দেখতে গেলে গাড়িটা স্টাফদের বিহেভিয়ার বা মানে স্টাফদের বিহেভিয়ার তো সে ঠিক আছে, স্টাফদের বিহেভিয়ার মোটামুটি সে তারা এখন মানে অনেক লোকেরা এসে ঝামেলা ফামেলা করে তারা মোটামুটি এখন একটু নম্র হয়েছে সামান্য। আচ্ছা ঠিক আছে, কিন্তু একটা প্রবলেম বললে সেই প্রবলেমটাকে নিয়ে আইডেন্টিফাই করার জন্য গাড়িটাকে ধরে রেখে দেবে দরকার পড়লে, কিন্তু গাড়িটাকে যে করে যে কাজটা করে যে শেষ করে ছেড়ে দিই সেইটা করার ভাবনা চিন্তা খুব একটা নেই। আচ্ছা, এটা একটা সত্যি কথা। তার জন্য আমি কি আমাকে বাইরে কাজ করাতে হয়। আজকে আমি 2 বছর হয়ে গেল গাড়িটা সত্যি কথা বলতে আমি বাজাজ শোরুমে নিয়েও যাইনি, এত প্রবলেম ফেস করছি। কিন্তু আমি বাজাজ শোরুমে নিয়ে গিয়ে আমি কোনোদিন ভরসা পাইনি যে বাজাজ শোরুমে ওই সার্ভিস সেন্টারে নিয়ে গেলে আমার গাড়িটা ঠিক হয়ে আসবে। হ্যাঁ ঠিক হবে না কেন, সিডিআই চেঞ্জ করলে তো ঠিক হবে, ডিভাইস পুরোপুরি চেঞ্জ করে দিলে তো ঠিক হবেই, কেন হবে না? রিপেয়ারিং ওয়ার্কস যেটা সেটা ভালো করে করবে কিনা, সার্ভিসটা প্রপারলি পাওয়া যাবে কিনা সেইটার কোনো ভরসাই নেই ব্যাপারটা। হ্যাঁ গাড়িটাকে নিয়ে যেতে হয় কিছু কিছু সময়, কারণ কি এই যে একটা নতুন ওদের স্টাইল আছে না যে BS6, অতএব ওদের কাছে একটা ডিভাইস আছে যেটা থ্রু দিয়ে কী প্রবলেম হচ্ছে সেইটা একমাত্র ওরাই জানতে পারবে। তো যাই হোক, সাধারণ মেকানিকদের পেটে লাথি মারার জন্য BS6 সেটআপটা নিয়ে এসেছিল। আমার মনে হয় সার্ভিস সেন্টারের থেকে অনেক ভালো বাইরে মেকানিক ছাড়ায় গাড়ি, তাদের কাছে ডিভাইসটা অ্যাভেলেবেল নেই, এটাই যা। তো বন্ধুরা আমরা দেখলাম যে কি কি প্রবলেমস রয়েছে। এবার কত কিলোমিটার চলেছে একটু জেনে নিই, গাড়িটা কত চালানো হয়েছে সেটা আমরা একটু দেখে নিই। খুব সুন্দর লাগে কনসোলটা দেখতে, এই কনসোলটা কিন্তু দেখতে সত্যি করে দারুণ। একটা এটা অ্যাকচুয়ালি পালসারই ছিল এই কনসোলটা, এই সেটআপটা ইয়েতেই তারপর প্লাটিনাতেই নিয়ে আসে, মানে এই ওপর নিচে হওয়া কাঁটাটা দারুণ লাগে, একটা স্পোর্টস একটা সেটআপ লাগে। একদমই তাই, কিন্তু এখন বন্ধুরা এটা বন্ধ করে দিয়েছে, এটা এখন আর নেই। এই যে দেখতে পাচ্ছ যে এই যে এটা দেখা যাচ্ছে না, এটা হচ্ছে তো মাল ফাংশনের, ঠিক আছে, এটা জ্বলে থাকবে, এটা ইঞ্জিন মাল ফাংশন। হ্যাঁ, ইঞ্জিন খারাপ হলে তখন সমস্যা হলে তখন এটা জ্বলার কথা। এটা নরমালি আমার জ্বলেই থাকে, ঠিক আছে। যখন বন্ধ হয় তখন আমার গাড়িটা স্টার্ট নেবে না, মানে কিরকম, মানে পুরো উল্টো অবস্থা হয়ে গেছে। ঠিক। আচ্ছা, ঘড়িতে এখন 1:28 বাজছে কেন ভাই? এই ঘড়িটা কি রিপেয়ার কিছু বলেছিল? সব থেকে বড় কথা হচ্ছে রিপেয়ার মানে হচ্ছে এখন যদি রিপেয়ার করাতে হয় তো মোটামুটি আমি যা বুঝতে পারছি 12 থেকে 14 হাজার টাকার কাছাকাছি খরচা আছে। অ্যাকচুয়ালি গাড়িটা কি করছে এবার, এখন ব্যাটারি টানছে, মানে সিডিআইটা প্রবলেম হয়েছে না, সিডিআইটা প্রবলেম হওয়ার দরুন 1 নম্বর কথা তো গাড়ি তেল খাচ্ছে আমার প্রচুর পরিমাণে। গাড়িটা যা 82 মাইলেজ, সেই মাইলেজ থেকে আজকে গাড়িটা 66 মাইলেজ হয়ে গেছে। আর মানে লোকালি আমি পাচ্ছি হচ্ছে, আমি সেই দিন মাপলাম 3-4 দিন আগে, তো 1 লিটারে আমি টোটাল এখন পাচ্ছি হচ্ছে 62 কাছাকাছি মাইলেজ পাচ্ছি। আচ্ছা, যেটা আমি পেতাম হচ্ছে 70। তো 8 কিলোমিটার আমার কমে গেছে অলরেডি, ঠিক আছে। বাইরে গেলে আমি মোটামুটি 80 কাছাকাছি তো পেয়েই যেতাম, বুঝতে পেরেছি। হাইওয়েতে মোটামুটি 80 কাছাকাছি মাইলেজ আমি পাই হচ্ছে 66 কি 67 অবধি, মানে হাইওয়েটা বেশি কমে গেছে, অনেক বেশি কমে গেছে। কারণ কি গাড়িটা তো অলরেডি এই যে সেন্সরটা আছে, এই পিস্টনের যে সেন্সরটা ঠিকভাবে কাজ করতে পারছে না এই সেন্সরটা। তো এই সেন্সরটা কি করে, চোখটাকে কাজ করতে সাহায্য করে, ঠিক আছে। অটো চোখ যে সেটআপটা, তো অটো চোখটা তো এখন খোলা আছে, এখানে দেখা যাবে অটো চোখটা অলরেডি আমার খোলা আছে, এই দেখুন অটো চোখটা খুলে দিয়েছি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। না হলে কি হচ্ছিল, অটো চোখ যদি লাগানো থাকে তাহলে কিন্তু আমার ব্যাটারিকে একদম পুরো ডাউন করে দিচ্ছিল, ব্যাটারি একদম। তো অটো চোখটা খুলে দেওয়ার পর থেকে আমার কিন্তু ব্যাটারি আর ডাউন হচ্ছে না। আচ্ছা, তো তাতে কি হচ্ছিল, যখন আমি এখন সেলফ স্টার্ট মারছি গাড়িটাকে, এই দেখুন সেলফ স্টার্ট মারার সময় দেখুন একটা টং করে আওয়াজ হচ্ছে, একটা ওটা হচ্ছে আমাদের হর্নটা আছে সেইটার আওয়াজ, হর্নটাও বাজছে না মনে দেখুন। এখন এই দেখুন হর্নটাও বাজাচ্ছি, হর্নটাও বাজাবার চেষ্টা করছি, হর্নটাও বাজছে না, মানে এতটাই ব্যাটারিতে এতটাই টেনে নিচ্ছে, একদমই তাই। ঠিক আছে। আচ্ছা, গাড়িটা চলেছে কতটা আমরা একবার দেখে নিই। ফার্স্ট আমরা একবার দেখলাম চলেছে মোটামুটি 75,962 কিলোমিটার।
আর 45 আছে দেখুন, দেখুন এখনই দেখুন দেখাচ্ছে, দেখুন লো ব্যাটারি, ঠিক আছে, কিছুক্ষণ জ্বালিয়ে রাখলে এটা লো ব্যাটারি দেখে দিচ্ছে। আর এই যে সেটিংস চিহ্নটা আছে, এই চিহ্নটা আজ থেকে মোটামুটি 2 বছর আগে থেকে চিহ্নটা দিয়েছিল। ওটা প্রতিবারই আমি বন্ধ করে দিতে পারি, কারণ কি এই সুইচটা ট্রু দিয়ে বন্ধ করা যায়। আচ্ছা, আমি সেটা দেখে নিয়েছিলাম বাজাজ শোরুমে, এটাকে বন্ধ করে দিই সার্ভিস আফটার 500 পর ওরা এই ইয়েটা দিয়ে দেয়, ঠিক আছে, এই চিহ্নটা দিয়ে দেয় আফটার 500 এটা বন্ধ করে দেওয়া যায়, কোনো ব্যাপার নেই, সার্ভিস না করালে কোনো অসুবিধা নেই, ওরাই বন্ধ করে দেয়, অসুবিধা নেই। আচ্ছা, ফিউল মিটার কি ঠিকঠাক দেখায় যে কতটা তেল আছে? এখন দেখায় না, এখন ফিউল মিটার একদম ঠিকঠাক করে তেল, এই যে দেখাচ্ছে যে মোটামুটি 50% তেল আছে, এটা অনুযায়ী এক্ষুনি সোজা করবো গাড়িটা, সঙ্গে সঙ্গে 2 হয়ে যাবে, তাই এক্ষুনি সোজা করবো গাড়িটা, তারপর যদি এখন যদি একটু স্টার্ট দিই, ঠিক আছে, হ্যাঁ একটা কমে গেল কিন্তু, হ্যাঁ আর একটু এমনি গাড়ি পিক আপ দারুণ, পিক আপ ভালো, পিক আপ নিয়ে কোনো কথা হবে না, মানে এটা দেখা যাচ্ছে যে এখন 3টে আছে, সেন্সরটা 3টে হয়ে গেল, আর কিছুক্ষণ চললেই ওটা 2টো হয়ে যাবে, তারপরে একটা হয়ে যাবে, তো এটা এখন চলছে তো, আর যে লেভেলে তেল খাচ্ছে একটা কেন, কিছুক্ষণ পর তো একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। ঠিক আছে, এটা আমরা দেখাচ্ছি না, হ্যাঁ শুধু শুধু তেল পুড়িয়ে লাভ নেই, একে গাড়িটা বেশি তেল পুড়ছে, কাজ আছে, তো সেই কাজটা আমাকে করাতেও হবে, কারণ কি আমি অনেক লংয়ে ড্রাইভ করি, পরিষ্কার কথা, এটা আমাকে করতে হবে। সত্যি করে 5 বছরে 75,000 কিলোমিটার চালানো মানে চারটিখানি ব্যাপার না। আছে পিস্টন সিলিন্ডার কি ওইটাই আছে না চেঞ্জ হয়েছে? 45,000 চেঞ্জ হয়েছে, 45,000 কিলোমিটার চলেছিল, তারপরে পিস্টনটা চেঞ্জ করতে হয়েছে। এখন আমি গাড়ি অনেক কম চালাই, আগের থেকে অনেকটা কমিয়ে দিয়েছি। 2020 সাল থেকে 2023 সাল অব্দি এত চালিয়েছি গাড়িটা, মানে কি বলবো, মানে কোথায় যায়নি, সেটাই হচ্ছে কথা। এখানে রামপুরহাট থেকে শুরু করে আসানসোল থেকে শুরু করে কত কিলোমিটার? 240 সামথিং, 250 কিলোমিটারের উপর, হ্যাঁ ওই রকম হচ্ছে। তো 254 কিলোমিটার আপ, 127 কিলোমিটার ডাউন, 254 কিলোমিটার কাছাকাছি আমি রান করেছি এক দিনে। এবং আমার এরকমও গেছে যে এই গাড়িটা নিয়ে আমি অনেক জায়গায় গেছি। তো আমার যেমন আমি লাস্ট যেটা লং এ গেছিলাম সেটা হচ্ছে মৌসুমী দ্বীপ, ঠিক আছে, মৌসুমী আইল্যান্ড, মৌসুমী আইল্যান্ড। তো মৌসুমী আইল্যান্ড এই গাড়িটা তখন আমি যখন গেছিলাম তখন গাড়িটা প্রথম একদম নতুন, আমি এটা থেকে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা কত মাইলেজ দিয়েছে, ভাবলে অবাক হয়ে যায়। 600 টাকা তেলেতে আমি আপ ডাউন করে নিয়েছি মৌসুমী দ্বীপ। তাহলে প্ল্যাটিনা তো মাইলেজ চ্যাম্পিয়ন এমনি বলে নাকি? 600 টাকা তেলে আমি আপ ডাউন করেছি, মানে বুঝতে হবে যে গাড়িটা কত চলেছে, কম রাস্তা নয় মৌসুমী দ্বীপ, কম রাস্তা নয়। তো দেখতে পাচ্ছ, দেখো 5 ঘন্টা 42 মিনিটের রাস্তা, 223 কিলোমিটার, 223 কিলোমিটার আপ, 223 কিলোমিটার ডাউন, 500 টাকা তেলে ভাবা যায়, মানে আর 100 টাকা হয়তো 600 টাকারই ধরলাম আমি, আজকের নয় মোটামুটি অনেক বছর, কিন্তু ওই ট্রিপটা আমার মনে থাকবে, কারণ কি ওই ট্রিপটাতে আমার গাড়ির তেলের পিছনে সেই বর্ধমানে আমি তেল ভরেছিলাম যে পেট্রোল পাম্প থেকে, সেই পেট্রোল পাম্প থেকে তেল ভরে আমি গেছি, এবং আমি রাস্তায় কোনো পেট্রোল পাম্পে তেল ভরাইনি, আবার এসে আবার ওই পেট্রোল পাম্প থেকে তেল ভরে আমি বাড়ি ঢুকেছি। মোটামুটি 600 টাকার পেট্রোলে প্রায় 546 কিলোমিটার মতো চলে গেছে, মানে কত ভালো হাইওয়েতে মাইলেজ দিয়েছে ভাবুন। 1000-এর উপর তো যায়নি, 500-র উপর তো, মানে 500-র উপর গেছে কি যায়নি সেইটা আমি বুঝতে পারছি, কিন্তু 500 অব্দি আমার গেছি, 500 টাকা আমার তেল গেছেই, তারপরে হয়তো খুব জোর আর 100 টাকা যেতে পারে হয়তো, কিন্তু আমি মাঝখানে কোনো তেল ভরাইনি। আচ্ছা, আমি মাঝখানে তেল ভরাইনি, তার মানে বুঝতে পারছেন মাইলেজ চ্যাম্পিয়ন এমনি বলে না। 11 লিটার ট্যাঙ্কি, তো অনেক ক্যাপাসিটি, ট্যাঙ্ক ক্যাপাসিটি খুব ভালো গাড়িটার। এমনি তখন পাওয়ার টর্ক ফিগার সেগুলোও খুব ভালো, 8.6 হর্স পাওয়ারের ইঞ্জিন এটা, আর খুব ভালো টর্ক আছে, 9.81 নিউটন মিটার টর্ক। গাড়িটা 115 সিসি গাড়ি, এই যে 115 সিসির ইঞ্জিন এটা, কিন্তু লেখা আছে 110, এখানে প্ল্যাটিনা 110 হলো, 115.45 সিসি এটা ইঞ্জিন। তো যাই হোক, খুবই ভালো। ও একদিকে কিছু দিকে অবশ্যই ভালো, যেমন মাইলেজ দিকে, কমফোর্টের দিকে খুব ভালো। হাইড্রোলিকটা দেখো কত লম্বা গাড়িটা হাইড্রোলিকটা এতটাই ভালো যে মানে 3 জন বসলেও কিন্তু গাড়িটাতে কোনো সমস্যা হয় না, যদিও বসা উচিত নয়। এবং সিটটাও প্রচন্ড লম্বা, মানে 3 জন আরামসে বসতে পারে, সিটটাও কিন্তু প্রচন্ড লম্বা, 3 জন আরামসে বসতে পারে। জার্কিং সেরকম নেই বললেই চলে, আমি নিজেও গাড়িটা চালিয়েছি,
আর গাড়িটা আজকে যে এত যে ধুলো দেখছো, এটা অ্যাকচুয়ালি এই ওয়েদারের জন্য। ভাইকে ক্ষমা করে দিও এর জন্য। আর আমি গাড়ি কিন্তু পরিষ্কার রাখি, পরিষ্কার কথা এসে দেখেই বোঝা যাচ্ছে। এই যে একবার ইয়ে করতে দেখুন কালারটা বেরিয়ে চলে আসছে, মেন কালারটা। একদম একদম। গাড়ি আমি সবসময় অলওয়েজ, এটা ফুল চেন কভার আছে, তো চেনটা এমনি পরিষ্কারই থাকে, বেশি হাই মেইনটেনেন্স কিছু না। গাড়িটা এমনি লো মেইনটেনেন্স। দুদিন ধরে বৃষ্টি হওয়ার দরুন আমার গাড়িটা আজকে এই অবস্থা হয়েছে। তো এমনি সেন্সরের জন্যই যা এর মেইনটেনেন্স, বাকি মাইলেজে কমফোর্টে এইসব দিক থেকে খুব ভালো গাড়ি। কাজ করি নেওয়ার পর কিন্তু গাড়িটা নিয়ে কিন্তু কোনো কিন্তু সমস্যা থাকে না, কিন্তু বেশি সেন্সরের জন্য আমার বেশি মানে প্রচুর কাজ করাতে হয়। তাছাড়া এমনি খুব একটা মানে সমস্যা আমি পাইনি। হ্যাঁ, গাড়ি মাটি কামড়ে চলে, এটাও সত্যি কথা। প্লাটিনার আগের মডেলগুলোতে চেসিস কিন্তু মানে এমনভাবেই ছিল, গাড়িগুলো এতটাই হালকা ছিল। 100 সিসি গাড়িটা যেমন, সেই গাড়িটা কিন্তু মাটি থেকে কিন্তু আফটার 60 উঠে গেলেই গাড়িটা কিন্তু মাটি থেকে কিন্তু একটুখানি হালকা। হ্যাঁ, এটা বলে যে স্টেবিলিটিটা কম লাগতো আগে। একদম একদম, সেটা আমি নিজে গাড়ি চালিয়ে অভ্যস্ত এবং আমি বুঝতে পারি, সেটা বুঝতেও পেরেছিলাম। কিন্তু এই গাড়িটা কিন্তু মাটি কামড়ে চলে একদমই। এটা কিন্তু ওয়েটটা বেশি, 124 কেজি ওয়েট, কার্ব ওয়েট। হ্যাঁ, বাকি তেল ভরালে, ইঞ্জিন অয়েল দিলে তো আরো ওয়েট বেড়ে যায়। 129 কেজি। 129 কেজি। আচ্ছা, 129 কেজি মোটামুটি ওয়েট। তো গাড়িটা একদম স্টেবল, প্রচন্ড স্টেবল গাড়ি। ওভারঅল পাওয়ার ভালো, টর্ক ভালো, মাইলেজ ভালো। যেমন আমি বললাম 9.81 নিউটন মিটার টর্ক। এটার শেপটা এতটা ভারী নয়, ওয়েটই নয়, যে গাড়িটা চালাতে আমার খুব অসুবিধা হয়। এত সুন্দর, একদম পুরো এত সুন্দর শেপটা, ট্যাঙ্ক শেপটা এত সুন্দর। সরু গলি দিয়েও গাড়ি ঢুকিয়ে দেওয়া যায়, যেটা পালসার টালসারের যে প্রবলেমটা হয়। এক্স্যাক্টলি, সরু গলিতে ঢুকলে অসুবিধা হয়, গাড়িটা একটুখানি হেলে যায় কিংবা চালাতে একটু অসুবিধা হয়, হ্যান্ডলিং এ অসুবিধা হয় গাড়িটা নিয়ে। কিন্তু সেই জিনিসটা এটা নয়। এবং ওয়াইড হ্যান্ডেল থাকার দরুন এই গাড়িটা কিন্তু আমি কিন্তু চালিয়ে অভ্যস্ত। কারণ কি, আমার আগে আমার বাবার কাছে ক্যালিবার গাড়ি ছিল, ক্যালিবার। সেই ক্যালিবারের তো নাম তো জানোই, বাজাজ কাওয়াসাকি যে কম্বিনেশনে জাপান টেকনোলজি থ্রু দিয়ে যে তৈরি হয়েছিল ক্যালিবার, ওই গাড়িটাও আমি চালিয়েছি। তো ওই গাড়িটার সঙ্গে আমি এই গাড়িটাকে বাজাজের ওই দুটো গাড়ি মোটামুটি অ্যাপ্রক্স এক বলতে পারি। কিন্তু হ্যাঁ, কাওয়াসাকি ইঞ্জিনের তার তুলনা হয় না, সেটা বাজাজের সঙ্গে। কিন্তু বাজাজ কিন্তু সেই দিক থেকে কিন্তু ওই ক্যালিবারের একটা সেকেন্ড যদি সেটআপ ভার্সন থাকে, তখন ওটা মাইলেজ চ্যাম্পিয়ন ছিল, এখন এটা মাইলেজ চ্যাম্পিয়ন বলতে গেলে। 55 মাইলেজ পেতাম একদম। এবং খুবই ফুয়েল এফিশিয়েন্ট গাড়ি, সেই সব দিক থেকে খুবই ভালো। আর ওয়াইড হ্যান্ডেল রয়েছে। বাকি এই সুইচটা কি লাগানো আলাদা করে? এটা আমার লাগানো আলাদা করে। এটা কি সুইচ? এটা অ্যাকচুয়ালি হ্যাজার্ড লাইট। এটা হ্যাজার্ড লাইট হিসেবে ইউজ হয়, কারণ কি অনেক সময় রাতে বেলাতে গাড়ি চালায়, যখন বাইপাস ধরে এখন গাড়ি চালায়, এবং বিশেষ করে এটা বেশি কাজে লাগে। যে বললাম, ইগনিশনটা ছেড়ে দেয়, তখন আমি বেশি প্রবলেমটাকে ফেস করছিলাম। ওই জন্য গাড়িটাকে বাঁচানোর জন্য, এবং কেউ যাতে রাতে বেলাতে কেউ যাতে মেরে দেয় আমাকে, তো তার জন্য হ্যাজার্ড লাইটটা সঙ্গে সঙ্গে আমি জ্বালিয়ে দিতে পারি। জ্বালিয়ে দিলে মানে ইনবিল্ট কি এটা হ্যাজার্ড লাইট সেটআপ নেই? না, এটা আমি জ্বালিয়ে দিতে বাধ্য, আমি সেটআপটা করতে বাধ্য হয়েছি। কারণ কি, ওই জায়গাটা থেকে বাঁচার জন্য। কারণ অনেক সময় আমি যখন উপরে টানছি গাড়িকে, কিংবা কোনো লরিকে পাস দিচ্ছি, সেই সময় আশেপাশে গাড়িগুলো তারাও আমাকে পাস দিচ্ছে। সেই সময় যদি হট করে গাড়িটা যদি ছেড়ে দেয়, আমাকে তো সাইড দিতে হবে। আমি তখন ইন্ডিকেটর দিয়ে সাইড দেওয়ার মতো কোনো স্কোপ থাকে না, তখনই আমি সঙ্গে সঙ্গে হ্যাজার্ড লাইটটা চালিয়ে দিই। কারণ যাতে আমার অ্যাটলিস্ট আমি ইয়ে করি, কি বলে, বাঁচতে পারি এবং সাইড করতে পারি গাড়িটাকে, তারাও যাতে বুঝতে পারে যে গাড়িটা কিছু একটা প্রবলেম হচ্ছে। আমি দেখাচ্ছি, দেখুন হ্যাজার্ড লাইটটা এখন অন করে দিলাম। এবার আমি ইন্ডিকেটর সুইচটা দিচ্ছি। এটা ইন্ডিকেটরটা জ্বলছে একদিকে, হ্যাজার্ডটা, বাহ, এটা দুটো হ্যাজার্ডটা জ্বলছে, দেখতে পাচ্ছেন একসাথে। এটা কিন্তু পরেও করিয়েছে, মানে আপনার যদি এরকম সিস্টেম না থাকে গাড়িতে তো করাতে পারেন, করানো যেতে পারে। ব্যাটারিটা কম থাকার দরুন দেখুন লাইটগুলো, দেখুন লাইটটা তাই দেখছি খুব ক্ষীণ হয়ে জ্বলছে। এমনকি এই লাইটটা দেখুন, ব্যাক লাইটটা কাঁপছে, মানে ব্যাটারিটা টানতে পারছে না। এই কিছু প্রবলেমস রয়েছে। এটা টোটালটা বাগাতে গেলে কিরকম খরচা বললে? সব কিছু ঠিক করতে গেলে মোটামুটি সিডিআইটাতে চেঞ্জ করাতে হবে। ইসিডিআইটা, ইসিডিআইটা চেঞ্জ করাতে গেলেই ওটা মোটামুটি 4 টাকার কাছাকাছি পড়বেই, 3-4 টাকার কাছাকাছি পড়ে। সব মিলে মোটামুটি 13-14 মিলিয়ে খুব চলে 12-13 তো যাবেই, 12-13 হাজার খরচা আছেই। তো বন্ধুরা, প্রতিটা রিভিউয়ে এক্সস্ট সাউন্ড মাস্ট। আর এই গাড়িটা পার্সোনালি আমারও খুব ফেভারিট গাড়ি। আমি বসে দেখছি পজিশনটা কীরকম। আমি যদিও চালিয়েছি নিজে, তাও তোমাদেরকে দেখানোর জন্য। একটু এই সাইড থেকে ভাই একটু ভিডিওটা নাও, তাহলে আমি দেখাবো। পিঠটা পুরো সোজা আছে,
সিটিং পজিশন কিন্তু আপরাইট সিটিং পজিশন। আমি এইভাবে সোজা বসে থেকেও কিন্তু গাড়িটা চালাতে পারছি, কোনো সমস্যা নেই। আমাকে এরকম করে ঝুঁকে চালাতে হচ্ছে না, গাড়িটা একদম ঠিক স্ট্রেট রেখে আমার কিন্তু চালানো যাচ্ছে। তো লং ট্যুর করে খুবই ভালো লাগবে। গাড়ির সিট প্রচণ্ড কমফোর্টেবল, আর হাইড্রোলিক সাসপেনশন খুবই ভালো। তো এখানে আমি স্টার্ট করে এবার একটু এক্সস্ট সাউন্ডটা শোনাবো। লং ট্যুরসের জন্য কিন্তু গাড়িটা রেকমেন্ডেড। আমি রেকমেন্ড করবো গাড়িটা, যদি কেউ চাও যে কমিউটার সেগমেন্টে এমন একটা বাইক চাই নিয়ে রেগুলার কমিউটিংয়ের জন্য অনেক কিলোমিটার যাবে, ভাই যেমন যায়, তো সেই সব ক্ষেত্রে কিন্তু গাড়িটা একদম পারফেক্ট। আমি ভুলে গেছিলাম সেলফ স্টার্ট নেয় না এখন। এক্সস্ট একটু নিয়ে দাও ভাই। রিফাইন্ড এক্সস্ট, একটু রেপ করে দেখবো জিনিসটা। তো খুবই রিফাইন্ড, খুবই সুন্দর। যাই হোক, ওভারঅল খুবই ভালো। গাড়িটা আজকে পুরনো হয়ে গেছে, অনেক বছর চলেছে, 5 বছরে 75,000 কিলোমিটার চলাটাও কিন্তু কম না। ভাই প্রচুর চালিয়েছে, অনেক লংয়ে গেছে। তোমরা শুনলে মৌসুমি আইল্যান্ড ঘুরে চলে এসছে ভাই বাইক নিয়ে, ঠিক আছে। ট্রিপ যেগুলো চাইলে ট্রিপ করা যায়, অনেক দূরে দূরে মানুষ যায়, ট্রিপ করা যায়, এই গাড়িটা নিয়ে আরামসেই করা যায়। তোমরা যদি বাজেটের মধ্যে একটা গাড়ি চাও, তাহলে প্ল্যাটিনা গাড়িটা অবশ্যই ভালো হতে পারে, একটা অপশন হতে পারে। কিন্তু বেশ কিছু জিনিস এবার আমি বলবো যেগুলো কোম্পানি বলতে পারো কী জন্য করেছে আমি জানি না, হয়তো দাম বাড়ানোর ছিল। এই যে দেখছো এই ক্রোম ফিনিশ, এই জিনিসটা, এইটা 5 বছর আগে দিচ্ছিল এই ক্রোম ফিনিশটা হেডল্যাম্পের পাশে, এইটা মাঝে বন্ধ করে দিল কোম্পানি, আবার এইটাই দিচ্ছে দাম বাড়িয়ে। এখন যেটা করে 2025-এ এই সেম ক্রোম ফিনিশ, এই সেম দিচ্ছে, কিন্তু দামটা বাড়িয়ে দিয়েছে। আচ্ছা, কি বলছে যে আমরা এই ক্রোম ফিনিশ দিচ্ছি, আগে দিতাম না। আগে কিন্তু দেখা যাচ্ছে 5 বছর আগের গাড়িতেও কিন্তু এটাই দিত। তারপরে গাড়ির যেটা আমি বললাম যে ফ্রন্টে ডিস্ক ব্রেক, এই যে ডিস্ক ব্রেক, মাঝে এবিএসও দিচ্ছিল, মানে আপগ্রেড করেছিল, তার থেকে আবার ডিগ্রেড করে পুরো ডিস্ক ব্রেক সেটআপই তুলে দিল, মানে আর কিছুই নেই, কিচ্ছু নেই। তারপর আমার এই যে মিটার কনসোল, এত সুন্দর একটা মিটার কনসোল, এটাকে ফুল অ্যানালগ মিটার কনসোল করেছে, তাও ইনফরমেশন খুব কম। তো এই যে মিটার কনসোলটা কত সুন্দর, আমরা আগেও দেখলাম যে এইভাবে একটা ডিজিটাল স্ক্রিন চলে আসছে, এখানে কিলোমিটার দেখায়, ট্রিপ মিটার, ওডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটার, আমার গিয়ার কত নম্বর গিয়ারে আছে, এই যে এত ইনফরমেশন দেখাচ্ছে, টাইম। যাই হোক, এটা এগুলো এখন ম্যালফাংশন হয়েছে তাই, নাহলে তো ঠিকঠাকই দেখানোর কথা। তো এই যে কনসোলটা কত সুন্দর, এই যে ক্রোম ফিনিশটা, এইটাও আবার নতুন করে দিচ্ছে, দিয়ে একই কথা বলছে যে আগে ছিল না এখন আছে, কিন্তু এখন 5 বছর আগের গাড়িতেও কিন্তু এগুলো সবই অ্যাভেলেবেল ছিল। তো কোম্পানি প্ল্যাটিনা গাড়িটার সাথে যাচ্ছে তাই এক্সপেরিমেন্ট করছে। এত সুন্দর কালার বলো, এত সুন্দর ইয়ে বলো, এখন যে কালারগুলো করেছে, কালো সবুজ নিয়ন কালার, কালো লাল 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 স্ট্রাইপ, মোটেও মানে দেখতে খুব একটা ভালো লাগছে না। তো আমি জানি না কোম্পানির কি এটা নিয়ে এক্সপেরিমেন্ট করতে মন যাচ্ছে বারবার। একটা এবিএস প্রোভাইড করা হয়েছিল গাড়িটার সেফটির জন্য, আজকে সেই এবিএসটা তুলে দেওয়া মানে কিন্তু খুব বাজে। এই যে ট্যাঙ্কে তোমরা দেখছো 3D এমব্লেম, এই 3D এমব্লেমটাও কিন্তু তুলে দেওয়া হয়েছে। এখন এই 3D এমব্লেম, এই যে এত সুন্দর একটা 3D এমব্লেম দেখতে পাচ্ছ, ফিনিশিংটা দেখো, এইটা কিন্তু তুলে দেওয়া হয়েছে, এটা এখন আর পাওয়া যায় না। আচ্ছা, তারপরে এইদিকে একটু ইঞ্জিনে দেখানো হোক, এই যে DTSI টুইন স্পার্ক ডিজিটাল টুইন স্পার্ক ইগনিশন। এই যে টুইন স্পার্ক সেটআপটা ছিল, দুটো স্পার্ক প্লাগ ছিল, এতে কিন্তু ফিউলটা পুরোপুরি ভালোভাবে ইউজ হতো। এখন DTSI সেটআপ তুলে দিয়েছে। তো এই যে ইলেকট্রনিক কার্বুরেটার, এটা ফার্স্টে কোম্পানি বললো যে এফআই দিলে মেনটেনেন্স বেশি, তো আমরা এফআই দেবো না, ইলেকট্রনিক কার্বুরেটার দেবো। কার্বুরেটারকে আপগ্রেড করে ইলেকট্রনিক কার্বুরেটার করা হলো। তাহলে কেন এখন শুধু কোম্পানি এটা করছে যে আবার এফআই দিচ্ছি আমরা, মানে এটা কি দাম বাড়ানোর চক্রান্ত ছাড়া আর কিছু না। মোটামুটি অনরোড একটা 110cc বাইক এখন যেটা দাম হয়েছে প্রায় 96-97 হাজার টাকা, প্রায় 1 লাখ থেকে 3-4 হাজার টাকাই কম। এটা কি ঠিক? এই যে ফলস আমি আপগ্রেড করছি বলে অ্যাকচুয়ালি গাড়িটাকে ডিগ্রেড করে দেওয়া, এটা তো ঠিক না। আমার তো মনে হয় না এটা ঠিক বলে, মানে কাস্টমারকে বোকা বানানো ছাড়া কিচ্ছু না। এই প্ল্যাটিনাটা তাও আমি বলবো লাখো গুণে ভালো এখনকার প্ল্যাটিনার থেকে। এখনকার প্ল্যাটিনা 110 একবারে খুব বেসিক বলতে গেলে। এখন যদি তোমাদের মনে হয় প্ল্যাটিনা গাড়ি নেবো, তার থেকে তোমরা স্প্লেন্ডার প্লাস নিয়ে সত্যি কথা বলতে স্যাটিসফ্যাকশন থাকবে।
স্প্লেন্ডারের এক্সটেক আছে, স্প্লেন্ডারের অনেক কিছু অ্যাভেলেবেল আছে, সেই গাড়িগুলোও কিন্তু খুব লো মেনটেনেন্স। এমন নয় যে এফআই যদি নিতে হয় তুমি স্প্লেন্ডার নাও, এফআই আমি হাই মেনটেনেন্স গাড়ি নেবো অথচ প্ল্যাটিনা নেবো, এরকম করে কিন্তু লাভ নেই। তো আমি এটাই রেকমেন্ড করব, যাদের এই গাড়িটা আছে, এই প্ল্যাটিনার সাথে যাদের সত্যি কথা বলতে একটু সফট কর্নার আছে, খুবই ভালো, অনেক দিকে গাড়িটা ভালো, সেগুলো আমি বললাম। সিট কমফোর্ট, ওভারঅল মাইলেজ, এইসব দিক থেকে গাড়িটা ভালো। তো যাদের এরকম আছে সেটআপ বা যাদের নিজেদের এই গাড়িগুলো আছে, তারা কমেন্টে জানাও তাদের গাড়িটা কেমন চলছে, তাদেরও কি এই ভাই যে প্রবলেমগুলো বললো সেগুলো কি ফেস করতে হচ্ছে সেম প্রবলেম, নাকি তারা ঠিকঠাকই চালাচ্ছ, তাদের ক্ষেত্রে হয়তো স্টোরিটা অন্য, এটাও হতে পারে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তোমরা জানো কি করতে হবে, আজকে ভাই বলবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর অবশ্যই কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? আর সাবস্ক্রাইবটা কিন্তু চাই। অবশ্যই ইন্ট্রো বাইকস ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকন প্রেস করে রাখো, আরও ভালো ভালো রিভিউজ আসতে যাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।